জুলাই গণহত্যায় নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে চার্জশিট আমলে নিলেন ট্রাইব্যুনাল। বিচার কাজের স্বচ্ছতা নিশ্চিতে সরাসরি সম্প্রচার। মাননীয় আদালতে অতীতের প্রতিশোধ নয়, এটি ভবিষ্যতের জন্য একটি প্রতিজ্ঞা। আমরা প্রমাণ করতে চাই একটি সভ্য সমাজ যেখানে গণতন্ত্র এবং আইনের শাসন থাকবে। আপিল বিভাগের রায়ে প্রায় এক যুগ পর নিবন্ধন ফিরে পেল জামায়াত ইসলামী। দাড়িপাল্লা প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি। ডিসেম্বরে না হলে নির্বাচন অনিশ্চয়তায় পড়বে শঙ্কা বিএনপি নেতাদের। বিচার ও সংস্কার বিলম্বিত করার অভিযোগ। কে নির্বাচন চায় না? নির্বাচন তো সবাই চায়, কিন্তু আমরা বলেছি ডিসেম্বরের মধ্যে ইলেকশন হলে নির্বাচন কমিশনের সুবিধা, সরকারের সুবিধা, জনগণের সুবিধা। মেয়াদোত্তীর্ণ 57 লাইসেন্সে সরকারি গ্যাস লুটপাট, একাধিক তদন্তে মিলেছে প্রমাণ। যমুনার অনুসন্ধানে বেরিয়ে আসে 690 টাকার এলপি গ্যাস 1400 টাকায় বিক্রির খবর। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। ট্রাইব্যুনালে দাখিল হলো শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম আনুষ্ঠানিক অভিযোগ, আর তা আমলে নেয়ার শুনানি দেখল পুরো বিশ্ব। এদিন শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, এই বিচার অতীতের প্রতিশোধ নয়, ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা। শুনানি শেষে আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে পরবর্তী শুনানি 16 জুন ধার্য করেন ট্রাইব্যুনাল। সেদিন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে গ্রেপ্তার করে বিচারের কাঠগড়ায় হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। দেশের ইতিহাসে প্রথম এজলাস থেকে বিচার কাজের সরাসরি সম্প্রচার। টেলিভিশন, ইউটিউব, ফেসবুক পেজে যুক্ত হয়ে শেখ হাসিনার বিচার দেখেন লাখো মানুষ। অনুরূপভাবে তাদেরকে নির্বিচারে গ্রেপ্তার। জুলাই আগস্টের গণহত্যায় শেখ হাসিনাকে নির্দেশদাতা উল্লেখ করে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। শুনানিতে তুলে ধরা হয় জুলাই আন্দোলনের প্রেক্ষাপট। 47 পেজেস। চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে জানান, আন্দোলন যখন তুঙ্গে তখন টেলিফোনে আইনশৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর হওয়ার নির্দেশ দেন শেখ হাসিনা। আন্দোলনকারীদের নিশ্চিহ্ন করে দাও, এদের মেরে ফেলতে হবে, এমন নির্দেশনাও আসে তার কাছ থেকেই। আন্দোলন দমাতে প্রাণঘাতী লিথাল ওয়েপন ব্যবহারের নির্দেশনাও ছিল তার। শেখ হাসিনার গ্যাং অফ 4-এর কথাও তুলে ধরে প্রসিকিউশন। বলা হয়, ওবায়দুল কাদের, আনিসুল হক, সালমান এফ রহমান এবং আসাদুজ্জামান খান কামালের পরিকল্পনায় চলত গুম, খুন আর ধরপাকড়। তারা শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে নিরুৎসাহিত করেন এবং সেনা পুলিশ সমন্বয়ে আন্দোলন দমনের পরিকল্পনা নেন। চিফ প্রসিকিউটর বলেন, এ আদালত এমন একটি সময়ের সাক্ষ্য বহন করছে যা ইতিহাসে দলিল হয়ে থাকবে। আমরা বলেছি এই বিচার হবে আবেগ শূন্য, প্রমাণ নির্ভর, তথ্য নির্ভর, নিরপেক্ষ এবং ন্যায় বিচার। সেটি এনশিওর করার জন্য আমরা দেশবাসীর এবং সংশ্লিষ্ট সকল পক্ষের সহযোগিতা কামনা করি। বিচারের মাধ্যমে একটা সমাজে শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হয়। আগামীর বাংলাদেশ যে অন্ধকার অতীত থেকে বেরিয়ে এসেছে এবং বাংলাদেশ যে নতুন করে পুনরুজ্জীবনের স্বপ্ন দেখছে, এই বিচার শেষ হওয়ার মাধ্যমে সেই পুনরুজ্জীবনের স্বপ্ন বাস্তবায়ন হবে বলে আমরা বিশ্বাস করি। প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানায়, এ বিচার অতীতের প্রতিশোধ নয়, এটি ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা। যেই বিচার কোনো প্রতিশোধের জন্য নয়, এটা হচ্ছে ভবিষ্যতের জন্য একটা প্রতিজ্ঞা এবং আগামী প্রজন্মকে নিরাপদ একটি বাংলাদেশ উপহার দেয়া। শুনানি শেষে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে পরের শুনানি 16 জুন ধার্য করেন ট্রাইব্যুনাল। এর পরের ধাপে অভিযোগ গঠনের মধ্য দিয়ে ঠিক হবে সুস্পষ্ট কি অভিযোগে বিচার হবে শেখ হাসিনার। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। প্রায় এক যুগ পর নির্বাচন কমিশনের নিবন্ধন ফিরে পেতে যাচ্ছে জামায়াত ইসলামী। আপিল বিভাগের রায়ে ইসিকে নিবন্ধন সহ অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এই রায় ঘোষণার ফলে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায় বাতিল হয়েছে। এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন জামায়াত ইসলামীর আইনজীবীরা। রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন থাকবে কিনা তার ভাগ্য নির্ধারণী দিন ছিল রোববার। তাই সকাল থেকে উচ্চ আদালত প্রাঙ্গণে ছিল জামাত নেতাকর্মীদের অবস্থান।
সকাল 10টায় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ সংক্ষিপ্ত রায় ঘোষণা করেন। এতে 1 যুগ আগে হাইকোর্টের দেয়া জামাতের নিবন্ধন অবৈধ ঘোষণার রায়কে বাতিল করেন সর্বোচ্চ আদালত। রায়ে আদালত বলেন, নিবন্ধন অবৈধ করে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন তা ন্যায়সঙ্গত হয়নি। পাশাপাশি দলটির অন্যান্য বিষয় নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়। পলিটিক্যালি মোটিভেটেড পিআইএল বা রাজনৈতিক উদ্দেশ্যে দায়েরকৃত মামলার মাধ্যমে জামাতের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল। আজকের এই রায়ের মাধ্যমে বহুদলীয় গণতান্ত্রিক এবং অংশগ্রহণমূলক সংসদ প্রাপ্তি নিশ্চিত হল। আমরা আশা করি এই রায়ের পরে বাংলাদেশে সঠিক নির্বাচনের মাধ্যমে প্রাণবন্ত সংসদ গঠিত হবে। রায় নিয়ে প্রতিক্রিয়া জানান নির্বাচন কমিশনের আইনজীবীও। ইসির উপর যে ডিরেকশনটা ছিল সেটা হচ্ছে জামাত ইসলামের কনস্টিটিউশনের উপর ওনারা যেটা রিভিউ করছিলেন, ইনভেস্টিগেশন করছিলেন, ওই পর্যায় থেকে ওনারা আবার শুরু করবেন। এটা হচ্ছে ইলেকশন কমিশনের উপর অনারেবল কোর্টের ডিরেকশন। এখন অর্ডারটা পাওয়ার পর ইলেকশন কমিশনকে আমি জানাবো, তারপর ওনারা অর্ডারটা দেখে ইলেকশন কমিশন ব্যবস্থা নেবেন। এই প্রতীকের বিষয়টা এই মামলার ইস্যু ছিল না। প্রতীকের বিষয়ে অনারেবল কোর্ট কোনো ডিরেকশন দেননি। ওটা বলছেন ওনাদেরকে অন্যভাবে সমাধান করতে হবে। আরেকটি আলোচিত ইস্যু ছিল জামাতের প্রতীক দাড়িপাল্লা থাকবে কিনা। প্রতীক ফিরে না পেলেও দলটির আপত্তি থাকবে না বলেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কারণ এই প্রতীক ফিরে পেতে 2023 সালে জামাতের পক্ষ থেকে আদালতে একটি আবেদন করা হয়। এ মাসের 12 তারিখ সেই আবেদন প্রত্যাহার চেয়ে আপিল বিভাগে আবেদন করে জামাত ইসলামী। দলটির আবেদন মঞ্জুর করেছেন সর্বোচ্চ আদালত। আমরা মামলার শর্ট অর্ডার চেয়েছি। আমরা আশা করি আগামীকালকের মধ্যেই মামলার সংক্ষিপ্ত আদেশ আমরা হাতে পাব। এই সংক্ষিপ্ত আদেশ আমরা ইলেকশন কমিশনের কাছে অ্যাপ্রোচ করব। বাকিটা ইলেকশন কমিশন আইন অনুযায়ী অতি দ্রুত জামাতের নিবন্ধন এবং জামাতের প্রতীক বুঝিয়ে দিবেন, এটা আমরা প্রত্যাশা করি। 2008 সালে নভেম্বরে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পায় জামাত। ইসির নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে পরের বছর রিট করেন 25 ব্যক্তি। 2013 সালের 1 আগস্ট দলটির নিবন্ধন অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। 5 আগস্টের পট পরিবর্তনের পর নানা দিক দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসেরও পরিবর্তন ঘটছে। দেশের সর্বোচ্চ আদালত থেকে 1 যুগ আগে জামাতের নিবন্ধন বাতিল হয়। ঠিক 1 যুগ পরে এসে এই সর্বোচ্চ আদালত থেকে আবারও নিবন্ধন ফেরত পেল জামাত। এখন দেখার বিষয়, সামনে নির্বাচনে জামাত এত বড় একটা সুযোগ কিভাবে কাজে লাগায়। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। জামায়াতের নিবন্ধন ও প্রতীকের বিষয়ে আপিল বিভাগের রায় পেলে সে অনুযায়ী আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সিনিয়র সচিব আক্তার আহমেদ। এ সময় বিএনপি নেতা ইশরাক হোসেন ইস্যুতে তিনি বলেন, এ বিষয়েও উচ্চ আদালতের নির্দেশ মতো ব্যবস্থা নেওয়া হবে। এখনো পর্যন্ত জামাতের নিবন্ধন এবং আপনার প্রতীকের ব্যাপারে মাননীয় আদালতের কোনো অবজারভেশন আমরা পাইনি। অবজারভেশন পাওয়ার পরে এ বিষয়ে আইনগতভাবে যেটা প্রযোজ্য সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আইনগতভাবে যেটা প্রাপ্য সেটাই তারা পাবেন। জনাব ইশরাকের ব্যাপারে যতক্ষণ না পর্যন্ত একটা কাগজ আদালতের থেকে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত এই ব্যাপারে মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে। ডিসেম্বরে না হলে জাতীয় নির্বাচন অনিশ্চয়তায় পড়বে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, বিতর্কিতদের বাদ দিয়ে ছোট উপদেষ্টা পরিষদের অধীনে নির্বাচন আয়োজন করা উচিত। স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেনের দাবি, বিচার ও সংস্কার বিলম্বিত করছে সরকার। আলাদা অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদের অভিযোগ, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ছাত্রদের দুর্নীতির লাইসেন্স দিয়েছে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। দেশ পরিচালনা করা আর এনজিও পরিচালনা করা এক জিনিস না। সভায় যোগ দিয়ে বিএনপি নেতারা বলেন, নির্বাচন নিয়ে জাতিকে অনিশ্চয়তার মধ্যে রেখেছে অন্তর্বর্তী সরকার। বিচার, সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানোর অভিযোগও করেন তারা। আমাদের সামনেই তিনি বলেছেন ডিসেম্বর মাসে নির্বাচন হবে। 2-3 দিন পরে এটা পরিবর্তন হয়ে গেল। বাসের চেয়ে কঞ্চি দড়, তার যে এই যে কয়েকটা উপদেষ্টা বা সচিব টচিব আছে, প্রেস সচিব, এই সচিব, ওই সচিব, এরা তো মনে হয় যে প্রধান উপদেষ্টার চাইতেও বেশি রাজনৈতিকভাবে তারা পরিপক্ক।
প্রেসক্লাবেই সম্মিলিত পেশাজীবী পরিষদের আলোচনায় ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ডিসেম্বরের মধ্যে না হলে নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেন। বলেন, রোজা, ঈদ, পাবলিক পরীক্ষা ও বর্ষার কারণে আগামী জুনের মধ্যে নির্বাচন সম্ভব নয়। আপনি ডিসেম্বরের মধ্যে যেদিন সুইটেবল মনে করেন আপনারা ডেট ঘোষণা করেন। আমরা মনে করি এই কারণে আপনারা জুন মাসে নির্বাচন করতে পারবেন না। এর থেকে যদি বিলম্ব হয় আপনারা এমন সব ষড়যন্ত্রের মোকাবেলা হবেন যে কখন নির্বাচন হয় আমরা অনিশ্চিত। ন্যূনতম ঐকমত্যের বিষয়গুলো সংস্কার করে দ্রুত নির্বাচনের দিকে যাওয়া উচিত বলেও মনে করেন বিএনপি নেতারা। কে নির্বাচন চায় না? নির্বাচন তো সবাই চায়, কিন্তু আমরা বলেছি ডিসেম্বরের মধ্যে ইলেকশন হলে নির্বাচন কমিশনের সুবিধা, সরকারের সুবিধা, জনগণের সুবিধা। যদি অন্য কোনো যুক্তি থাকে সরকার পরিষ্কার করুক। আপনার উপরে যেখানে আমাদের এত বড় বিশ্বাস, আপনি কেন দেশের জনগণকে বা বিদেশের নাগরিকদের আপনারা কেন ভুল পথে পরিচালিত করবেন? কেনই বা আমাদের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি করবেন? আশেপাশে সামনে পিছনে সব পতিত পলায়নকৃত স্বৈরাচারের দোসরদেরকে নিয়ে বসে আছেন, যার জন্যই আজকে বিচারও হচ্ছে না, বিচার প্রলম্বিত হচ্ছে। সোমবার জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে বিএনপি যোগ দিবে বলেও জানান দলের নেতারা। বিএনপির সাথে অহেতুক প্রতিহিংসা পরায়ণ আচরণ করে কিচ্ছু লাভ হবে না। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। সরকারি চাকরি অধ্যাদেশের কিছু ধারায় অপপ্রয়োগের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। তিনি বলেন, অধ্যাদেশ রেখে যেসব ধারা সমস্যামূলক সেগুলো নিয়ে সরকার সচেতন বলে জানিয়েছেন তিনি। আন্দোলনরত কর্মচারীদের প্রতি সচিবালয়ে কর্মপরিবেশ ও সংস্কৃতি ঠিক রেখে কর্মসূচির আহ্বান জানিয়েছেন ভূমি উপদেষ্টা। সকাল 11টার দিকে বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগ থেকে মিছিল নিয়ে সচিবালয়ের বাদামতলায় সমবেত হন সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে মিছিল নিয়ে ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার ও জ্বালানি উপদেষ্টা ফয়জুল কবির খানের কাছে স্মারকলিপি দেন। এতে অধ্যাদেশ বাতিল, ফ্যাসিস্টদের সহযোগী কর্মকর্তাদের অপসারণ সহ 3 দফা দাবি জানানো হয়। তিনি বলেন, নতুন আইনের মাধ্যমে তাদের বিরুদ্ধে সহজেই শাস্তি, এমনকি চাকরি থেকে বরখাস্ত করার সুযোগ তৈরি করা হয়েছে। উপদেষ্টারা স্মারকলিপি গ্রহণ করে সচিবালয়ের কর্মপরিবেশ ও ঐতিহ্য বজায় রেখে আন্দোলন করার আহ্বান জানান তিনি। গরম এমন যে সিট জ্বলন্ত তাওয়ার মতো ছ্যাঁকা দেয়, হালকা একটা ব্যাগও ভীষণ ভারী লাগে। হায়, এর জন্য একটি নয় 2টি উপায়। ডেটল আইসিকুল এবং লাইম ফ্রেশ, যা ঠান্ডা অনুভূতি দেয়, ঘামের দুর্গন্ধযুক্ত জীবাণু দূর করে আর করে তোলে ফুললি রিফ্রেশ। গরমকে হারিয়ে দাও ডেটল আইসিকুল এবং লাইম ফ্রেশের সাথে। ভুয়া বিল ভাউচারের মাধ্যমে প্রায় 150 কোটি টাকা আত্মসাৎ ও একজন বিশেষ সহকারীর ব্যক্তিগত কর্মকর্তার স্ত্রীকে নিয়ম বহির্ভূতভাবে চাকরি দেওয়ার অভিযোগ খতিয়ে দেখতে নগদে অভিযান চালিয়েছে দুদক। অভিযানকালে চাকরির বিষয়টির সত্যতা মিলেছে বলে জানান দুদক কর্মকর্তারা। এছাড়া টাকা আত্মসাৎ বিষয়ে আরও বেশ কিছু প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা হচ্ছে। এসব কাগজ হাতে পেলে এ ব্যাপারে আরও তথ্য পাওয়া যাবে বলে জানান তদন্ত কর্মকর্তারা। আগামী 3 দিনের মধ্যে অভিযানের রিপোর্ট জমা দেওয়া হবে বলে জানান তারা। 57টি মেয়াদোত্তীর্ণ লাইসেন্সে সরকারি এলপি গ্যাস সরবরাহ করত স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেড। লাইসেন্সধারী ডিলারের অজান্তেই প্রতিষ্ঠানের কর্মকর্তা আব্দুস সালাম মীর এসব গ্যাস দিয়ে দিতেন তার পছন্দের ডিলারকে। এর তথ্য প্রমাণও খুঁজে পেয়েছে ভিন্ন ভিন্ন তদন্ত কমিটি। যমুনা টেলিভিশনের 360 ডিগ্রিতে সরকারি এলপি গ্যাস লুটপাট শিরোনামে অনুসন্ধানী প্রতিবেদন প্রচারের পর জ্বালানি মন্ত্রণালয়, বিপিসি ও স্ব প্রতিষ্ঠান তদন্ত কমিটি গঠন করে। এসব তদন্তে উঠে আসছে চমকে ওঠার মতো তথ্য। সরকার এই চট্টগ্রাম থেকেই প্রতিদিন গ্যাস সাপ্লাই দিচ্ছে, যেটির দাম মাত্র 690 টাকা। 690 টাকার সরকারি এলপি গ্যাস 1400 টাকায় বিক্রির খবরে তোলপাড় সারা দেশ। টনক নড়ে প্রশাসনের, গঠন করা হয় পৃথক পৃথক তদন্ত কমিটি। এটা কি গ্যাস? এলপি সরকারি গ্যাস। আর এটা সরকারি সিলিন্ডার থেকে গ্যাস ট্রান্সফার করা হচ্ছে বেসরকারি সিলিন্ডারে। এটি বন্ধ করতে বিপিসির নিয়োগে কাজ করছেন 3 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ইবি গ্যাসের যে সাপ্লায়ার, ওনার গ্যাসটা আপনি তুলেন, এটা কিভাবে তুলেন? আমাকে অথরাইজ দিয়েছে, আমি তুলতাম। এটা মেয়াদি ছিল না, কোনটা? বিস্ফোরক লাইসেন্স ছিল না, তো মেয়াদ উত্তীর্ণ। এটা তো দেখার বিষয় ভাই, আমি না।
এটা যদি কর্তৃপক্ষ, এটা তো বেসরকারি, আমি না। মেয়াদোত্তীর্ণ লাইসেন্সে এই দিদারুল এশিয়াটিক থেকে একাই তুলে নেন ৩৫০০ গ্যাস সিলিন্ডার। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি ও স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেডের পৃথক তদন্তে বেরিয়ে আসে একই তথ্য। তদন্তে জানা যায় এশিয়াটিকের কর্মকর্তা আব্দুস সালাম মীর, অসীম পারিয়াল, সুদীপ কুমার দেব, কায়সার হামিদ ও হজরত আলী বিভিন্ন সময় এসব ইনভয়েজে অনুমোদন দেন। এলপিজি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম মীরের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে কথা হয়েছে দুজন কর্মকর্তা কর্মচারীর সাথে। এটা আমি জানি না, আমি নির্দেশে আপনি অনুমোদন দিয়েছেন, আপনি জানেন না? না, আমাকে যেভাবে সাইন করতে বলছে আমি। আপনাকে কে বলছে সাইন করতে? দায়িত্ব ছিল কর্মকর্তা। আমার বক্তব্য হচ্ছে আমি কর্তৃপক্ষ আমাকে বলতে আমি করছি। কর্মকর্তা কে ছিলেন? আমি তো সবসময় আব্দুল সালাম মীরের আন্ডারে কাজ করতে এবং তারা যেভাবে বলছে আমি ওইভাবে কাজ করছি। গ্যাস ডিলার দিদারুল এখন সবকিছুই অস্বীকার করছেন। আপনার ৩৫০০ বোতল উঠাইছেন এখান থেকে? এটা কোম্পানি দিতে, যারা দিচ্ছে তারা জানে, আমি তো জানি না, আমি নিয়ে নাই, যাই না এটা। এদিকে জ্বালানি মন্ত্রণালয়ের তদন্তে বেরিয়ে আসে এশিয়াটিকের মেয়াদোত্তীর্ণ ৫৭টি লাইসেন্স দিয়ে সরকারি গ্যাস লুটপাট করত আব্দুস সালাম মীর ও দিদার সিন্ডিকেট। যে কোনো সময় তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তদন্তকারী এক কর্মকর্তা। অপূর্ব আলাউদ্দিন, যমুনা নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে তথ্য আপা প্রকল্পের কর্মীদের মিছিলে বাধা দিয়েছে পুলিশ। পরে রাস্তায় বসে পড়েন তারা। রোববার সকালে জাতীয় প্রেস ক্লাব থেকে যমুনা অভিমুখে রওনা দেয় তথ্য আপা প্রকল্পের কর্মীরা। পরে প্রধান বিচারপতির বাসভবনের সামনে সড়কে তাদের আটকে দেয়া হলে সেখানেই অবস্থান নেয় তারা। গত ২৮ মে সকাল থেকে ৪ দফা দাবি নিয়ে তথ্য আপা প্রকল্পের কর্মীরা প্রেস ক্লাবের সামনে আমরণ অনশন কর্মসূচি পালন করে আসছেন। প্রকল্পে কর্মরত সব জনবলকে সমগ্রেডে পদ সৃজন করে রাজস্ব খাতে স্থানান্তর এবং কর্তন করা বেতন ও ভাতা দ্রুত সময়ের মধ্যে পরিশোধের দাবি জানানো হয়। দর্শক, এই ছিল যমুনায় নিউজ।